কাগজপত্র একটু দরকার লাগে, সেই জন্য এখানে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার। আমি শঙ্করদা যখন বলছিলেন আমার এখানে বসে মনে হচ্ছিল যে আমি, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? অমায়িক গলা তো, সেই জন্য একটু। এবার শোনা যাচ্ছে? টেকনোলজি যত বাড়ে আরো কমপ্লিকেশনও বাড়ে কিন্তু। মানে ধরুন কেউ যদি ইনস্টাতে রিল করে এবং সেই রিলে বক্তব্য রাখে নেচে নেচে, এই ভারত ইজ আওয়ার মাতা দেন হু ইজ আওয়ার পিতা, তাহলে দেখবেন 90 লক্ষ ভিউ হয়ে লাইক হয়ে যাবে। অর্থাৎ অ্যালগরিদম টেকনোলজি চলছে, এবং যারা কতিপয় মুষ্টিমেয় সোকল্ড স্বঘোষিত জেনজি, তারা দাঁড়িয়ে এই কথাগুলো যখন বলছে, আমরা ঠিক সেই সময়ই দেখছি যে এইখানেও জেনজি এই মঞ্চকে এমন ভাবে কাঁপিয়েছে একবার বিদায় দে মা বলে। অর্থাৎ ইট ইজ জেনজি অ্যান্ড জেনজি। আমরা কি ধরনের জেনজি নিতে চাই, কি ধরনের জেনজিকে গ্রহণ করতে চাই, তাদের দেখে আমার ওই সময় মনে হচ্ছিল অমৃতকালে বিকশিত ভারতের আগামী দিনের প্রহরী হিসেবে কিন্তু তারা তৈরি হচ্ছে, এবং তাদের মনে কোনোদিন প্রশ্ন আসবে না ভারত ইজ আওয়ার মাতা দেন হু ইজ আওয়ার পিতা। এই প্রশ্ন ইজ অ্যান ইনসিডিয়াস কোয়েশ্চেন, ইট ইজ আ সাবভার্সিভ কোয়েশ্চেন। এ আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের আধ্যাত্মের থেকে উৎস হওয়া কিন্তু প্রশ্ন নয়। সে বিষয়ে আমি পরে আসবো, বেশি গুরুগম্ভীরও করব না, আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। শঙ্করদা যখন বলছিলেন আমার মনে পড়ছিল এই অঞ্চলের সাথে আমার যোগাযোগ এক অর্থে। আমি সেই সময় থেকে এই অঞ্চলে আসছি, বেহালায় আসছি যখন ট্রাম চলতো জোকা পর্যন্ত, ডবল ডেকার বাসও ছিল, এবং ম্যান্টনে সুবলের মিষ্টির দোকানও ছিল। যাই হোক, সে খুব ভালো লাগছে যে এখানে এসে, এবং বিশেষ করে আমার আনন্দের কারণ, আনন্দের মুহূর্ত এই যে এমন একজন মানুষকে আপনারা নির্বাচিত করেছেন, যিনি দীর্ঘকাল আমার সাথে বহু সংগ্রামের সঙ্গী। যাদবপুর লোকসভায় যখন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম, কঠিন লোকসভা, এবং সেই যাদবপুরের কি অবস্থা আজকে আপনারা জানেন। তখন তিনি ছিলেন আমাদের অভিভাবক, আমার অভিভাবক, গার্জেন, এবং সেই সংগ্রামের পুরো পরিচালক বলা যেতে পারে, সেনাপতি বলা যেতে পারে। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ফর মি ইটস ভেরি পার্সোনালি, ইটস অ্যান এক্সট্রিমলি পয়েগনেন্ট মোমেন্ট টু স্ট্যান্ড উইথ শঙ্করদা, যাকে আপনারা নির্বাচিত করেছেন বিধায়ক হিসেবে, ভারতীয় জনতা পার্টির প্রথম বিধায়ক এই অঞ্চল থেকে। আমি আপনাদেরকে এবং তাকে সাধুবাদ জানাচ্ছি এবং অসংখ্য শুভেচ্ছা দিচ্ছি যে তিনি আগামী দিনে এই অঞ্চলকে, এই বিধানসভাকে একটি মডেল বিধানসভা হিসেবে তৈরি করে নিয়ে যাবেন, আমার সে দৃঢ় বিশ্বাস। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শঙ্করদা। তিনি আমাকে তার অফিসিয়ালি সম্বর্ধনা দেওয়ার কোনো সুযোগ দেননি, এবং আজকে সে উল্টোটা হলো, তিনি আমাকে এখানে ডাকলেন। এই মুহূর্তে আমিও আপনাকে সম্বর্ধনা জানাচ্ছি শঙ্করদা। ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ এভরি ইঞ্চ অফ ইট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা কমিটির সঞ্জয় শ্রীবাস্তব, সন্দীপ এবং নয়ন, এবং আপনাদের পুরো টিমকে কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং প্রাসঙ্গিক এমন একটি মহেন্দ্রক্ষণে এই আয়োজনটা করেছেন। অনির্বাণ গাঙ্গুলি এসে বক্তা হবে সেটা প্রধান কারণ নয়, এবং দিদি বললেন যে আমি মার্গদর্শন দেব, আমি নিজেই মার্গ খুঁজছি, আমরা সকলেই মার্গ খুঁজছি, সেজন্য মার্গদর্শন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভগবান বুদ্ধ বলতেন আপদীপো ভব, তুমি তোমার নিজের স্বয়ং প্রকাশ, নিজের প্রকাশেই নিজে প্রকাশিত হও। কিন্তু আজকের দিনটা এই কারণে প্রাসঙ্গিক, বিশেষ করে আমাদের জন্য, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে এই প্রদেশ, এই পশ্চিমবঙ্গ বারে বারে ক্ষত বিক্ষত হয়েছে। আমরা 1905 সালে যেমন এই বঙ্গ বিভাজনের বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়িয়েছিল,
এবং সেই সময় ঋষি অরবিন্দ বলছেন সেই সময় কেউ, বঙ্কিম চলে গেছেন 30 বছর হয়ে গেছে, 3 দশক হয়ে গেছে, সেই সময় কেউ উঠে দাঁড়িয়ে বন্দে মাতরম গেয়েছিলেন। এবং ঋষি অরবিন্দ বলছেন ইট গেভ আস দ্য ভিশন অফ আওয়ার মাদারল্যান্ড। সেই বাঙালি রুখে দাঁড়িয়ে বঙ্গ বিভাজনকে পরাস্ত করেছিল, কার্জনকে পরাস্ত করেছিল এবং তাদেরকে বাধ্য করেছিল ন্যাশনাল ক্যাপিটাল, জাতীয় রাজধানী এখান থেকে সরিয়ে নিয়ে দিল্লিতে নিয়ে যেতে বাধ্য করেছিল। এবং 1947 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই বাঙালি রুখে দাঁড়ালো নিজেদের একটি প্রদেশ গঠনের জন্য, এবং সেই প্রদেশ ভারত, স্বাধীন ভারতবর্ষের অভিন্ন অঙ্গ হিসেবে থাকবে। এ ছিল বাঙালির সংকল্প। আজকে আমরা দাঁড়িয়ে এখানে সেই জন্য বিভাজন বিভীষিকা দিবস পালন করছি। আমরা এখানে দাঁড়িয়ে কালকে 15ই আগস্ট পালন করব, একটি কারণ, বাঙালি রুখে দাঁড়িয়েছিল শ্যামাপ্রসাদের নেতৃত্বে, এবং সেই সময় বাঙালির সুধী সমাজ সকলে একত্রিত হয়ে মেঘনাথ শাহ থেকে শুরু করে যদুনাথ সরকার, রাধা কুমুদ মুখোপাধ্যায়, প্রমথ রঞ্জন ঠাকুর, সবাই মিলে রুখে দাঁড়িয়েছিলেন যে না, আমরা বাঙালি হিন্দু, আমরা অন্য প্রদেশ, আমরা পাকিস্তানে বিলীন হব না, আমাদের নিজস্ব একটি প্রদেশ চাই এবং সেই প্রদেশ ভারতবর্ষের অভিন্ন অঙ্গ হিসেবে থাকবে। এখানে বসে আছেন সুভাষ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের। আপনারা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং যুগাচার্য শ্রী শ্রী প্রণবানন্দজির কি গভীর একটি সম্পর্ক ছিল। আপনারা যারা বেনারসে, কাশীতে ভারত সেবাশ্রম সংঘে গেছেন, আবার যাবেন যখন, মনে করবেন সেই কাশীতে ভারত সেবাশ্রম সংঘের একটি কক্ষে, সেই কক্ষ এখনো রক্ষিত রয়েছে, সুরক্ষিত রয়েছে। সেখানেই বসে শেষবারের মতন দুজনের মধ্যে কথোপকথন হয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি এক অর্থে বাঙালি হিন্দুর দায়ভার গ্রহণ করতে আশীর্বাদ করেছিলেন এবং শক্তি সঞ্চার করেছিলেন তার মধ্যে। আজকে আমরা বিভাজন বিভীষিকা দিবস পালন করছি। স্বাভাবিকভাবে কিছু লোকে চাইবে যে আমরা বিভাজন বিভীষিকা দিবস ভুলে যাই। 70 বছর ধরে আমাদের ভুলিয়ে রাখা হয়েছিল, সেই বিভাজন বিভীষিকা দিবস কেন পালন করব, কেন পালন করা উচিত? ইট ওয়াজ সাচ এ ট্র্যাজেডি। কিন্তু জানেন, আমাদের বিভাজন বিভীষিকা দিবস পালন করা উচিত না, এ কথা খুব জোর গলায় কারা বলতো? যারা সেই বিভাজনের সময় দাবি তুলেছিল পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এবং তারা শুধু মুসলিম লীগ ছিল না, মুসলিম লীগ তো বলেই ছিল, তাদের ওই আইডিওলজি ছিল, তাদের ধর্ম ছিল। কিন্তু মুসলিম লীগের সমর্থনে কাস্তে হাতুড়ি নিয়ে যারা একেবারে এখন উঠতে বসতে নেতাজিকে স্মরণ করে চোখের জল ফেলছে, তারা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, কুইসলিং বলেছিল, এবং তারা বলেছিল জিন্নার দাবি না মানলে আমরা ভারত স্বাধীন হতে দেব না। এবং তারাই আবার বলেছিল যে ভারত স্বাধীন হবে মানে 17টা ভারতে বিভাজিত হবে, 17 ন্যাশনালিটিজে বিভাজিত হবে, এক ভারত স্বাধীন হবে না। অর্থাৎ সে বিষয়ে আজকে বিশেষ করে স্মরণ করা উচিত এই কারণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে বিভাজন বিভীষিকা, পার্টিশন হররস রিমেম্বারেন্স ডে, কেন? যারা স্বাধীন ভারতবর্ষ দেখতে পেলেন না, বিভাজনের শিকার হয়ে গেলেন একটি দলের নীতির জন্যে এবং একটি রাজনৈতিক বিচারধারার জন্যে, ভারত বিরোধী বিচারধারার জন্যে, তারা স্বাধীন ভারত দেখে যেতে পারলেন না। তাদেরকে আমরা স্মরণ করি এবং স্বাধীন ভারতবর্ষ, বিকশিত ভারতবর্ষ, সমৃদ্ধ ভারতবর্ষ তাদেরকে উৎসর্গ করি। এবং যারা স্বাধীন ভারতবর্ষ দেখলেন, যারা স্বাধীন ভারতবর্ষতে উদ্বাস্তু হয়ে এলেন বা যারা স্বাধীন ভারতবর্ষে থেকে গেলেন, তারা তাদের জীবন নতুন করে শুরু করলেন। এই ভারতবর্ষের বিকাশ যাত্রায় নিজেদেরকে, যেমন জগন্নাথের রথ যখন চলে সেই রথে সবাই আমরা স্পর্শ করতে চাই, তারা যেমন সেই স্বাধীন ভারতবর্ষের রথ স্পর্শ করে নিজেদের জীবন নতুন করে শুরু করলেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং সেই জন্য আজকে এই কথা খুব প্রাসঙ্গিক। বিভাজন যারা দেখেননি,
স্বাধীনতা যারা অর্জন করেননি, যারা বলিদান দেননি, যাদের মনে হয় যে ক্ষুদিরাম একেবারেই পাগল ছিল, কেউ ভারত মাতা বন্দে মাতরম বলে ফাঁসিতে নিজেকে লটকে দেয়, কিসের জন্যে? সেই জন্য আরো বেশি করে বিভাজন বিভীষিকা দিবস মনে করা উচিত। আজকে ৭৯তম স্বাধীনতা, কালকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস শেষ করে ৮০তম স্বাধীনতা দিবস আমরা ঘোষণা করব, পালন করব, উদযাপন করব। এবং আজকে ফিরে যদি দেখা হয়, আবার বলি, কিছু মুষ্টিমেয় লোক থাকবে, বলবে ইন্ডিয়া ইজ 80 years old, so India is not Gen Z, why should we celebrate independence, বলবে তারা। আবার কিছু লোকে বলবে যে স্বাধীনতা উদযাপন করার দরকারটাই বা কি? দেশ নেই, সমাজ নেই, লোকতন্ত্র নেই, বেড়াজাল নেই, আমরা সব এক, অর্থাৎ সব ভেঙে দাও, সব গুড়িয়ে দাও। সেজন্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ নট স্যাক্রোস্যাঙ্ক্ট, আমরা ফ্ল্যাগকে স্যালিউট করব কেন? হোয়াট ডাজ ইট মিন? ইট হ্যাজ নো সিম্বলিজম। এই ধরনের চিন্তাধারা, যাকে বিদেশে বলে ভোক, অর্থাৎ সমাজবিহীন রাষ্ট্র, রাষ্ট্রবিহীন সমাজ, পরিবারবিহীন পরিবার, কোনো স্যাংটিটি নেই, স্যাক্রোস্যাঙ্ক্ট নেই। আমাদের যারা ইষ্ট, তারা ইষ্ট বলে কিছু নেই, সংস্কৃতি বলে কিছু নেই। এই ধরনের যখন একটি বিচারধারা, ওক মেন্টালিটি যাকে বলে, এদেশে অনেকে বলে কালচারাল মার্কসিজম, অর্থাৎ ডিকনস্ট্রাক্ট করো, সব ভেঙে দাও, সব প্রথমে ভেঙে দাও, এবং সেই ভাঙার পর যা গড়বে সেটা ভারতের অন্তরাত্মা, ভারতের সাংস্কৃতিক চেতনা, ভারতের আধ্যাত্মের সাথে কোন রকম যোগসাযোগ তার থাকবে না। এই ধরনের চিন্তা ভাবনা যখন আজকে ৮০তম স্বাধীনতা দিবসে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তখন এই একবার বিদায় দে মা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিন্তু আমি এটা প্রথমই ছিল, বেশি লম্বা করব না। আমি এখন, শঙ্করদা আমাকেই বক্তব্য রাখতে বলেছেন, আই এম দি অনলি স্পিকার, সো ইউ উইল হ্যাভ টু এন্ডিওর দ্য টর্চার, কিন্তু আমি বেশি বলবো না। আজকে বিশেষ করে নেতাজিকে মনে করার দিন, প্রতিনিয়ত মনে করার দিন, কিন্তু আজকে বিশেষ করে মনে করার দিন যে তিনি তার সারা জীবন যেভাবে ভারতের স্বাধীনতার জন্য, এবং স্বাধীনতা যে পন্থা অবলম্বন করে আসবে সেই পন্থাই আমি গ্রহণ করব, এই ছিল নেতাজির আদর্শ। এবং সেই ক্ষেত্রে, সেই প্রেক্ষাপটে যদি দেখা যায়, নেতাজি কিন্তু শ্রী অরবিন্দের উত্তরাধিকারী বলা যেতে পারে। এবং যখন তিনি নেতাজি যখন সুভাষ, তখনও নেতাজি হননি, তিনি কলকাতায় এসছেন, যখন বলছেন তার রেমিনিসেন্সেস, বলছে, when I came to Calcutta in 1913, Aurobindo was already a legendary figure. Rarely have I seen people speak of a leader with such rapturous enthusiasm. And many were the anecdotes of this great man. নেতাজি যখন ঠিক করলেন যে তিনি আইসিএস থেকে রিজাইন করবেন, তিনি বলছেন যে তার আদর্শ হচ্ছে অরবিন্দ ঘোষ। The path of Aurobindo Ghosh is to me more noble, more inspiring, more lofty, more unselfish. The first step towards equipping oneself for public service, মানুষের কাজ, দেশের কাজে যদি নিজেকে নিয়োজিত করতে হয়, প্রথম পদক্ষেপ হচ্ছে স্যাক্রিফাইস অল ওয়ার্ল্ডলি ইন্টারেস্ট, কোনো জাগতিক টান থাকবে না। To burn one's boat, devote oneself wholeheartedly to the national cause, সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দাও এই দেশের কাজে। I feel the illustrious example of Aurobindo Ghosh looms large before my vision. I feel that I am ready to make the sacrifice with that example demands of me. Aurobindo Ghosh is to me my spiritual guru. To him and to his mission I have dedicated my life and my soul. My decision is final and unchangeable. শ্রী অরবিন্দকে যিনি গুরু মেনেছেন, তার সম্বন্ধে আমরা কোনো মন্তব্য করব না, আমরা কোনো প্রতিক্রিয়া শুনবো না, আমরা কোনো রকম
কুকথা বরদাস্ত করব না। শ্রী অরবিন্দকে যিনি গুরু মেনেছেন এবং শ্রী অরবিন্দ যদি আমাদের গুরু, তাহলে এই হলো নেতাজি, এই হলো সুভাষ। একটি চেষ্টা হয় বিভিন্নভাবে, শ্যামাপ্রসাদ ও সুভাষচন্দ্র। আমি সঞ্জয়কে বলছিলাম না, আমি বলছিলাম যে আমার একটি পুস্তিকা আছে শ্যামাপ্রসাদ ও সুভাষ। 1939 সালে তার ডায়েরিতে শ্যামাপ্রসাদ লিখছেন, যখন সুভাষকে বিতাড়িত করা হলো কংগ্রেস থেকে, শ্যামাপ্রসাদ লিখছেন যে আই ক্যানট কনসিল মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইটস টোন অ্যান্ড কন্টেন্ট। সুভাষকে যেভাবে বিতাড়িত করা হলো, why should they be so upset with Subhash's victory? শ্যামাপ্রসাদ লিখছেন যে সুভাষ was still president of the Congress এবং large section of the Congress have elected him as president. তাহলে এরা কারা? সো-কল্ড কংগ্রেসের যারা নেতারা, তারা সুভাষকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন যে দিস ইজ নট ডেমোক্রেসি বাট দিস ইজ এ লো টাইপ অফ ফ্যাসিজম। এটা শ্যামাপ্রসাদ বলছেন। আপনারা যারা শিশির বসুর বসুবাড়ি পড়েছেন, সেখানে পড়ে দেখবেন 158 পাতায়, 158 পাতায় শিশির বসু সেখানে একটি উল্লেখ করছেন একটি ঘটনার। আমি পুরো ঘটনা পড়বো না, মর্মস্পর্শী ঘটনা। 1943 সাল, সেখানে জ্যাঠাবাবু সতীশচন্দ্রের বড় ছেলে গণেশ, আমাদের মেজদা, হঠাৎ মারাত্মক রকমের মস্তিষ্কের অসুখে মারা গেলেন। ছোট ছেলে দ্বিজেন তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। মেজদার মৃতদেহের পাশে জ্যাঠাবাবু নিশ্চল হয়ে বসে আছেন। এবং মনে রাখবেন যে এই সময়টা উনি 43 লিখছেন, 42-এর একটু ডেটের হয়তো এদিক ওদিক হয়েছে, 42-এর শেষের দিকে শ্যামাপ্রসাদ বাবু ইস্তিফা দিয়েছিলেন শ্যামা হক মন্ত্রিসভা থেকে। এবং তিনি বলছেন যে মেজদার শেষকৃত্য করবার জন্য ছোট ভাই দ্বিজেনকে চাই, আমি দৌড়াদৌড়ি আরম্ভ করলাম। বাবার হাতে গড়া মন্ত্রিসভা তখন রয়েছে, অর্থাৎ শরৎ বসুর হাতে গড়া মন্ত্রিসভা, শ্যামা হক মন্ত্রিসভা। কিন্তু যারা মন্ত্রী হয়েছিলেন তার বাবার জন্য, তারা কিন্তু তার ডাকে কোনো সাড়া দিলেন না। তিনি আমাকে, ফজলুল হক সাহেব দিল্লির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করে শ্যামাপ্রসাদ মহাশয়কে টেলিফোন করলাম। তিনি আমাকে রাইটার্স বিল্ডিং এ তার ঘরে আসতে বললেন। ভেবে দেখবেন একবার, একটুখানি চোখটা বন্ধ করে, রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিং এ শ্যামাপ্রসাদ বসতেন। আশা করি একদিন সবাই আবার রাইটার্স বিল্ডিং এ বসবে। আমাকে সামনে বসিয়ে, গেটে বলা ছিল সেজন্য ভিতরে যেতে অসুবিধে হলো না, আমাকে সামনে বসিয়ে রেখে শ্যামাপ্রসাদ বাবু দিল্লিতে হোম সেক্রেটারি রিচার্ড ট্যানহ্যামের সঙ্গে টেলিফোনে কথা বলতে চাইলেন। কথাবার্তা থেকে বুঝতে পারছি সাহেব রাজি হচ্ছেন না, কিন্তু শ্যামাপ্রসাদ বাবু ছাড়বার পাত্র নন। শুনে খুব ভালো লাগলো যখন শ্যামাপ্রসাদ বাবু জোরের সঙ্গে বললেন, এটা করতেই হবে, দিস হ্যাজ টু বি ডান। শেষ পর্যন্ত ট্যানহাম নিমরাজি হলো। শ্যামাপ্রসাদ আমাকে বাড়ি ফিরে যেতে বললেন। সারা দিন টানাপোড়েনের পরে বিকেলে পুলিশ পাহারায় জেল থেকে বেরিয়ে এসে দ্বিজেন বড় ভাইয়ের শেষ কাজ করে আবার জেলে ফিরে গেলেন। শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে বাবা এবং রাঙা কাকা বাবুর, অর্থাৎ নেতাজির, সুভাষের, রাঙা কাকা বাবুর রাজনীতির ক্ষেত্রে মূলগত পার্থক্য ছিল। তাদের পথ ছিল ভিন্ন, কিন্তু আমাদের পারিবারিক ওই বিপর্যয়ের সময় তার দৃঢ়তা দেখে আমি বেশ অভিভূত হয়েছিলাম। সুনীতি চট্টোপাধ্যায় নেতাজিকে বলছেন প্যাট্রিয়ট সেন্ট, অর্থাৎ ঋষি দেশভক্ত বা দেশভক্ত ঋষি, দেশপ্রেমী ঋষি বা ঋষি দেশপ্রেমী। সুনীতি চট্টোপাধ্যায় লিখছেন যে জয় হিন্দ এবং আজাদ হিন্দ রাজ নেতাজি আমাদের দিয়েছিলেন, এবং সেই তার সাথে সাথে বঙ্কিমের বন্দে মাতরম, এই সব কিন্তু সেই সময় নেতাজির আজাদ হিন্দ রাজ এবং আজাদ হিন্দ ফৌজের একটি অসাধারণ পরিস্থিতি তৈরি করেছিল। এবং তিনি বলছেন যে ফর দ্য স্পিরিচুয়ালিটি অফ হিজ আউটলুক, তার আধ্যাত্মিকতার স্বভাব চেতনা, দ্য ডেপথ অফ হিজ লাভ ফর হিজ মাদারল্যান্ড, তার ভারত মাতার প্রতি দেশভক্তির গভীরতার জন্য, অ্যান্ড দ্য গ্রেটনেস অফ হিজ অ্যাচিভমেন্টস, তার উপলব্ধির উচ্চতার জন্য, ওয়ান ক্যান উইদাউট ট্রাভেস্টি
সুভাষ ক্যান বি হেল্ড অ্যাজ দ্য প্যাট্রিয়ট সেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের দেশভক্ত ঋষি বা ঋষি দেশভক্ত, এ হলো সুভাষ। তো আমি এই কথাগুলো একটু এই কারণে বলতে চাইছিলাম যে আমাদের যারা লেখালেখি করেন আপনারা জানেন যে একটি ইন্ট্রোডাকশন দিতে হয়। সেই ইন্ট্রোডাকশনে এই কথাগুলো প্রাসঙ্গিক না হলে অনেক হাওয়ায় হাওয়ায় কথা হচ্ছে, অনেক হাওয়ায় হাওয়ায় তথ্য ছাড়া হচ্ছে, এবং কিছু ভুয়ো রাজা মহারাজারা, মানে দেশ 47-এর পর স্বাধীন হওয়ার পর কোনো রাজা রাজারা নেই, কিন্তু ভুয়ো কিছু রাজা মহারাজারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে। পূর্ব পাকিস্তানে 1948 সালে, আমরা বিভাজন বিভীষিকা দিবস যখন পালন করছি, পূর্ব পাকিস্তানে 1948 সালে, এবং এই বিবৃতি নিহারেন্দু দত্ত মজুমদার, যিনি কংগ্রেসের আমলে মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি এই বিবৃতি রেখে গেছেন। বলছেন যে 48-এর দাঙ্গা পীড়িত পূর্ব পাকিস্তান, মাঝে মধ্যেই থেকে থেকে হিন্দু হত্যার খবর আসছে, ভবানীপুরে শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে মাঝে মধ্যেই দেখা করতে যেতে হয়, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তখন তার দলের কিন্তু কোনো খুব অস্তিত্বই নেই পূর্ব পাকিস্তানে। শ্যামাপ্রসাদ বাবু হিন্দু মহাসভা ছিল না পূর্ব পাকিস্তানে, বিশেষ করে স্বাধীনতার পর। কিন্তু তবে তার ভরসা একটাই, সুভাষচন্দ্রের দল পূর্ববঙ্গে সক্রিয় ছিল, ওদের গেরিলা টেকনিক জানা রয়েছে, বহু উদ্বাস্তুর জীবন ও নারী সম্ভ্রম ওরাই রক্ষা করেছিল, ওরাই তখন আমাদের ভরসা। শ্যামাপ্রসাদ বাবু এই কথা নিহারেন্দু দত্ত মজুমদার লিখে যাচ্ছেন। অন্যদিকে সেই সময় কমিউনিস্ট পার্টি একদিক ব্রিটিশ, অন্যদিকে পাকিস্তানের সরকারের হয়ে কাজ করে গেছে। সে অন্য ইতিহাস, সেই ইতিহাসে আমি যাচ্ছি না, আজকের দিনে সেই ইতিহাস পরিবেশন করার সময় নেই, অন্য কোনো দিন কোনো একটি আলোচনার ক্ষেত্রে হবে। মূল বিষয়ে এসে আজকের বক্তব্যের ইতি টানি। 14 তারিখ 15 তারিখ অনেকের অনেক ব্যস্ততা থাকে, এবং সেই জন্য আমাদের মতন ভবঘুরেদের কাছে অজস্র সময়, বেশিক্ষণ সময় আমি নেব না। আমি আপনাদের কাছে মূল 3টে বক্তব্য রাখতে চাইছি। প্রথম হলো, এবং এই বক্তব্য এই কারণে রাখতে চাইছি, যখন আমরা বলছি স্বাধীনতা, একতা এবং বিকশিত ভারতের স্বপ্ন, এই 3টে বক্তব্যের মধ্যে কিন্তু স্বাধীনতা, একতা এবং বিকশিত ভারতের স্বপ্ন সুপ্ত ছিল। এবং এই 3টে বক্তব্য প্রায়, তৃতীয়টা স্বাধীনতার ঠিক 2 বছর পর, কিন্তু প্রথম 2 বক্তব্য একেবারে পরাধীন ভারতবর্ষে দেওয়া বক্তব্য। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী সমাজে বলছেন, স্বদেশী সমাজে লিখছেন, নিজের অন্তর্নিহিত শক্তিকে সর্বতোভাবে, এবং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এই বক্তব্যগুলো বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, স্বাবলম্বী ভারত, সশক্ত ভারত, সমৃদ্ধ ভারতের যে পরিকল্পনা বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সেই পরিকল্পনার প্রেক্ষাপটে এই বক্তব্যগুলো আপনারা আহরণ করুন। নিজের অন্তর্নিহিত শক্তিকে সর্বতোভাবে জাগ্রত করা, চালনা করাই আত্মরক্ষার প্রকৃত উপায়, ইহা বিধাতার নিয়ম। ইংরেজ ততক্ষণ পর্যন্ত আমাদের চিত্তকে অভিভূত করবেই যতক্ষণ আমাদের চিত্ত জড়ত্ব ত্যাগ করিয়া তাহার নিজের উদ্যমকে কাজে না লাগাইবে। আনলিশ ইওর এনার্জি। আত্মনির্ভর ভারত, বিকশিত ভারতের যে পরিকল্পনা, সংকল্প বাস্তবায়িত তখনই হবে যখন আমরা নিজেদের আত্মশক্তি, নিজেদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে সেই শক্তিকে আমরা আবার সম্পূর্ণভাবে আনলিশ করি। কোণে বসিয়া কেবল গেল গেল বলিয়া হাহাকার করিয়া মরিলে কোনো ফল নাই। সকল বিষয় ইংরেজের অনুকরণ করিয়া ছদ্মবেশ পরিয়া বাঁচিবার যে চেষ্টা, তাহাও নিজেকে ভোলানো মাত্র। আমরা প্রকৃত ইংরাজ হইতে পারিব না, নকল ইংরাজ হইয়াও আমরা ইংরাজকে ঠকাইতে পারিব না। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 15ই অগস্ট 2023 সালে বলেছিলেন, পঞ্চপ্রাণের কথা বলেছিলেন 15ই অগস্ট লালকিল্লা থেকে, সেখানে বলেছিলেন উপনিবেশিক মানসিকতাকে বর্জন করা, প্রাইড ইন আওয়ার লেগেসি অ্যান্ড হেরিটেজ, এবং আমাদের কর্তব্য বোধ, সেন্স অফ ডিউটি। আমরা অধিকার আধারিত লোকতন্ত্র,
উই আর এ রাইট বেসড ডেমোক্রেসি, ঠিকই, কিন্তু আমাদের কর্তব্যবোধ, আমাদের সমাজ, আমাদের সনাতন সমাজ, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি আমাদের কর্তব্যবোধ শেখায়। কোনোদিন আমাদের এই দেশে আমরা বলতে পারি না, it is the duty of the army to defend us. If the soldiers die, so for what is it to us? Why should we say, why should we salute the Indian army? কর্তব্যবোধ এবং অধিকার আধারিত লোকতন্ত্র বিনা কর্তব্যবোধ ক্র্যাশ করবে। গুরুদেব বলছেন, প্রতিরোধ করিবার একমাত্র উপায় কি? আমরা নিজে যাহা তাহাই সজ্ঞানভাবে, সবলভাবে, সচলভাবে, সম্পূর্ণভাবে হইয়া উঠি। এর মধ্যেই কিন্তু আত্মনির্ভরতা এবং সেলফ রিলায়েন্স, এই কথায় স্বদেশী সমাজে তিনি লিখছেন। এবার আমি আসি ঋষি অরবিন্দ। শ্রী অরবিন্দ 23 অগস্ট এই মাসেই 1907 সাল, আগামী বছর আপনারা 120 বছর পালন করতে পারেন, 5 বছর পর 125 বছর সেই সম্বর্ধনা। অ্যাডভাইস টু স্টুডেন্টস অফ দ্য ন্যাশনাল কলেজ। তিনি যখন রিটায়ার করছেন অ্যাজ প্রিন্সিপাল, সক্রিয়ভাবে রাজনীতিতে যাবেন, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন তখন ন্যাশনাল কলেজ থেকে। তিনি বলছেন, there are times in a nation's history when providence places before it one work, one aim to which everything else, however high and noble in itself, has to be sacrificed. কি করতে হবে? Such a time has now arrived, এই মুহূর্ত, এই সময় এসছে, for our motherland when nothing is dearer than her service. তার সেবা ছাড়া অন্য কোনো কাজ কিন্তু বৃহৎ এবং মহৎ হতে পারে না। এই সেই সময়। শ্রী অরবিন্দের কালকে জন্মদিবস। when everything else is to be directed to that end, যাই করো তুমি, সবকিছু কিন্তু সেই দেশের মাতৃ শক্তিকে, ভারত মাতাকে শক্ত করার, তাকে স্বাধীন করার লক্ষ্যে কিন্তু তুমি করবে। ইফ ইউ উইল স্টাডি, তুমি পড়াশোনা যদি করো, স্টাডি ফর হার সেক, তার জন্য করো। ট্রেন ইয়োরসেলফ বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল ফর হার সার্ভিস, নিজেকে তৈরি করো তার সেবার জন্য। ইউ উইল আর্ন ইয়োর লিভিং দ্যাট ইউ মে লিভ ফর হার সেক, তুমি যা উপার্জন করবে, অর্জন করবে, তার জন্য করছো। You will go abroad to foreign lands that you may bring that knowledge in with which you may do service to her. বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করে ফিরে আসবে, তার কাজে নিজেকে সেই জ্ঞান নিয়োজিত করার জন্য। Work that she may prosper, কাজ করো যাতে ভারত মাতা সমৃদ্ধ হয়। Suffer that she may rejoice, তুমি কষ্ট করো যাতে তিনি আনন্দিত হয়। All is contained in that one single advice. আমি সেই জন্য বলছি যে আমাদের এই প্রেক্ষাপটে এই দুজনের, এই দুই মনীষী, তাদের বক্তব্য আমরা একটু স্মরণ করি। শেষে বলি বাবা সাহেব আম্বেদকর। বিশেষ করে যারা বাবা সাহেব আম্বেদকরের নাম অনেকে বলেন, তারা সিলেক্টিভলি বলেন। 25শে নভেম্বর 1949 সাল তার শেষ বক্তব্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তার 2 মাস পরেই এই কনস্টিটিউশন, এই রিপাবলিক শুরু হবে, তার যাত্রা শুরু হবে। বাবা সাহেব আম্বেদকর কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে যখন আমরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে, যখন অনেক শক্তি, আর আজকে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শক্তি অপশক্তি আছে যারা ভারতের পুনরুত্থান দেখতে চায় না, যারা ভারতের পুনরুত্থানকে আটকাতে চায়। আমরা যখন চারিদিকে দেখছি ভারতের অন্তরে অন্তর্ঘাতেরও প্রচেষ্টা নিরন্তর যেমন চলছে, এই তার বক্তব্য, শেষ বক্তব্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। এখন যদি তারা বলে যে বাবা সাহেব আম্বেদকর কি, আমাদের কেন দরকার তার কথা শোনা, তাহলে তো শঙ্করদা আমাদের সবাইকেই এখান থেকে তাহলে চলে যেতে হবে, কোনোটারই কোনো মানে হয় না। কিন্তু তিনি বলছেন, what would happen to India's independence? ভারতের স্বাধীনতার কি হবে? Will she maintain her independence or will she lose it again? This is the first thought that comes to my mind, তিনি বলছেন।
ইট ইজ নট দ্যাট ইন্ডিয়া ওয়াজ নেভার অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাবা সাহেব বলছেন আমরা যে কোনোদিন স্বাধীন রাষ্ট্র ছিলাম না, এটা মিথ্যা। আমরা স্বাধীন ছিলাম, অতীতে আমরা স্বাধীন ছিলাম। The point is that she once lost the independence that she had. আমরা আমাদের স্বাধীনতা আমরা হারিয়েছি, আমরা একদা স্বাধীন ছিলাম। Will she lose it a second time? It is this thought which makes me most anxious for the future. ভবিষ্যতের কথা যখন ভাবি, আমার এই কথাটা সবচেয়ে বেশি আমাকে কিন্তু ভাবায়। What perturbs me greatly is the fact that not only India has once before lost her independence, but she lost it by the infidelity and treachery of some of her own people. ভারতবর্ষ স্বাধীন ছিল, সেই স্বাধীনতা হারিয়েছে কার জন্য, কাদের জন্য? অন্তর্ঘাতের জন্য, ভেতরের লোকের জন্য। In the invasion of Sindh by Muhammad bin Qasim, the military commanders of King Dahar accepted bribes from the agent of Muhammad bin Qasim and refused to fight. এরকম তারপর ইতিহাসে 5টা উদাহরণ বাবা সাহেব আম্বেদকর দিচ্ছেন। এবং সেই জন্য বলছি এই বক্তব্য খুব প্রাসঙ্গিক এই কারণে। এই অন্তর্ঘাত, ট্রেচারাস ইনফিডিলিটি, ট্রেচারি অ্যান্ড ইনফিডিলিটি, অন্তর্ঘাত এবং বিশ্বাসঘাতকতা, এই দেশের কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এবং সেই শক্তিদের দেখলে আপনাদের মনে হবে, অনেক সময় মনে হবে হাসি ঠাট্টা করছে, মজা করছে, একটা ক্লাউনিশ বিহেভিয়ার করছে। আপনারা বুঝেই নিতে পারছেন ক্লাউনিশ বিহেভিয়ার করছেন, কিন্তু সেই ক্লাউনিশ বিহেভিয়ারের মধ্যে, সেই হাসি ঠাট্টার মধ্যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এবং সেই জন্যে আজকে কালকে যখন আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করব, আমাদের বিশেষ করে এই কথাগুলো একটু যদি আমরা মনে রাখি এবং সেই প্রেক্ষাপটে আগামী 20 বছর 10 বছর ভারতের বিকাশ জয়যাত্রা কিভাবে হবে তার যদি একটি পরিকল্পনা এবং সংকল্প আমরা নিতে পারি, আমার মনে হয় যে আমাদের এই প্রচেষ্টা খুব প্রাসঙ্গিক হবে। শেষে কথাটা হলো যে স্বাধীনতা, ফ্রিডম। হোয়াট ডাজ ফ্রিডম মিন? বিপিন চন্দ্র পাল অসাধারণ তার লেখায় বলছেন, স্বাধীনতা, স্বয়ের অধীন হচ্ছে স্বাধীনতা, পরাধীন, পরের অধীন, আমি স্বাধীন হব স্বাধীন, স্বাধীনতা। তারপর তিনি বলছেন অনাধীনতা, অর্থাৎ কারুর অধীনে থাকবো না, আমি নিজের অন্তরাত্মার অধীনে আমি থাকব। সেই জন্য স্বাধীনতার যদি আমরা বিশ্লেষণ শুনি, আমরা লোকতন্ত্রের, গণতন্ত্রের বিশ্লেষণ যদি শুনি, আমাদের সভ্যতায়, আমাদের সংস্কৃতি, আমাদের দর্শনে, ইতিহাসে এ ধরনের বিশ্লেষণ অসাধারণভাবে রয়েছে। সেই মনীষীদেরকেও আমাদের আজকে স্মরণ করা উচিত। কিন্তু হোয়াট ইজ ফ্রিডম? এবং আমি যদি বলি যে আপনাদেরকে যদি মনে করাই, এবং অনেক কিছুই বলা যেতে পারে, আমি ঠিক করেছিলাম যে আধ ঘন্টার বেশি বলবো না, আমি মনে হয় আধ ঘন্টায় পৌঁছচ্ছি। নেতাজি হরিপুরা কংগ্রেসে বলেছিলেন তার প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে, ভারতের সামনে, স্বাধীন ভারতবর্ষের সামনে 3টে অসুর বলা যেতে পারে, ইলিটারেসি, পভার্টি অ্যান্ড ডিজিজ আর দি এনিমিজ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। নেতাজি বলছেন হরিপুরা কংগ্রেসের তার উদ্বোধনে, সভাপতির ভাষণে। এবং আজকে যদি আমরা দেখি, যখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে প্রায় 27 কোটি ভারতীয়, 27 কোটি ভারতীয় গত 11 বছরে সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে বেরিয়ে এসছে, এটা কি তাদের জন্য স্বাধীনতা না? দারিদ্র থেকে স্বাধীনতা। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায়, এবং এ কথা আমাকে বলতেই হবে, হয়তো মনে হবে যে একটি তালিকা আমি বলছি, কিন্তু এর মূল প্রশ্ন হলো স্বাধীনতা কি? উল্লাস বলে একটি স্কিম শুরু হয়েছে, কি? আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি। আপনারা ভাবতে পারেন যে 15 বছরের ঊর্ধ্বে যারা কোনোদিন ফর্মাল শিক্ষা পায়নি, 70 বছর ধরে আমরা কোনোদিন এই প্রশ্নটা করিনি যে এত বিশাল সংখ্যক মানুষ কেন ফর্মাল এডুকেশন থেকে বঞ্চিত ছিল, তাদের জন্য এই স্কিম শুরু হয়েছিল এবং 90% সাকসেস হয়েছে এই স্কিমের।
1 কোটিরও ওপর এই সেক্টরে যারা দে হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স। প্রায় 3.5 কোটি ভলেন্টিয়ার্স এবং পার্টিসিপেন্টস এই কোর্সে হয়েছে। যখন 19,000 জনঔষধি কেন্দ্র সারা ভারতবর্ষে যাতে সুলভ দামে পাওয়া যায় ওষুধ। শুভঙ্কর বাবু এখানে আছেন, জনঔষধি কেন্দ্রের কি মানে তাৎপর্যপূর্ণটা, কতটা তাৎপর্যপূর্ণ তারা জানেন, যারা আপনারা মেডিকেল লাইনে আছেন আপনারা জানেন। যখন প্রায় 43 কোটি মানুষ একটি কার্ড ব্যবহার করে নিজেদের চিকিৎসা করতে পারছে, ইজ দ্যাট নট ফ্রিডম? আমি অনেক এরকম আপনাদেরকে উদাহরণ দিতে পারি। ফ্রিডম অলসো মিনস ইউনিটি, একতা। যখন আমরা ধারা 370 বিলুপ্ত করা হলো, যখন এক ভারত এক সংবিধান, এক দেশ এক সংবিধান অবশেষে যখন 70 বছর পর বাস্তবায়িত করা হলো, সেও তো স্বাধীনতা, দ্যাট ইজ অলসো ফ্রিডম। যখন নেতাজির নামে রস আইল্যান্ড নামাঙ্কিত করা হচ্ছে, নীল আইল্যান্ডকে যখন শহীদ দ্বীপ বলা হচ্ছে, হ্যাভলককে যখন স্বরাজ দ্বীপ বলা হচ্ছে, আমরা কোনোদিন প্রশ্ন করিনি কেন শহীদ, কেন হ্যাভলক, কেন নীল, কেন হ্যাভলক, কেন রস যখন নামাঙ্কিত করা হচ্ছে, সেও তো স্বাধীনতা, দ্যাট ইজ অলসো ফ্রিডম। 70 বছর ধরে কেউ প্রশ্ন করেনি, আচ্ছা আমরা তো স্বাধীন হয়েছি, 50 বছর যখন স্বাধীনতা পালন হলো, কেউ তো প্রশ্ন করেনি যে আমাদের নিজেদের নির্মিত, নিজেদের আর্কিটেক্ট দ্বারা কনসিভ করা, নিজেদের লেবার দ্বারা নির্মিত, নিজেদের কোম্পানি দ্বারা, ভারতীয় কোম্পানি দ্বারা নির্মিত পার্লামেন্ট হাউস নেই কেন? আমরা সেই ব্রিটিশ দ্বারা নির্মিত পার্লামেন্ট হাউস কেন ব্যবহার করছি? এবং যখন হলো নতুন সংসদ ভবন, এবং সেই সংসদ ভবনে সেঙ্গল, আপনাদের মনে আছে, আমরা এই পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু আপনাদের মনে আছে যে সেই সেঙ্গল যে ছিল এক সময় চোলাদের আমলে, যখন ভারতবর্ষ একটি মহাশক্তি হিসেবে সারা পৃথিবীতে ভারতবর্ষের যখন একটি অ্যাকসেপ্টেন্স ছিল, সেই সেঙ্গল ওয়াজ দি পাওয়ার অফ দি রাইচিয়াসনেস অফ দ্য রুলার। অর্থাৎ যিনি শাসক তিনি ন্যায় করবেন, যিনি শাসক তিনি মানুষের কথা শুনবেন, মানুষের পাশে থাকবেন। সেই সেঙ্গল চলে গেছিল এলাহাবাদ মিউজিয়ামে, ওয়াকিং স্টিক হিসেবে রাখা হয়েছিল, পণ্ডিত নেহেরুকে কেউ দিয়েছিলেন। এলাহাবাদ মিউজিয়ামে দিয়ে তার পেছন তলায় একটি টিকিটে লেখা ছিল ওয়াকিং স্টিক অফ পণ্ডিত নেহেরু, প্রেজেন্টেড টু হিম ডিউরিং ইন্ডিপেন্ডেন্স। সেই সেঙ্গল নিয়ে এসে পুনঃপ্রতিষ্ঠিত হলো, যে সেই হলো প্রতীক। ভারতের যারাই শাসক হন, সেই প্রতীক তাদেরকে বারে বারে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য কি, তাদের কর্তব্য পালন করার জন্য তাদের কি করতে হবে। নরেন্দ্র মোদী সেটা নিয়ে এসে আবার পার্লামেন্টে রাখলেন, পুনঃপ্রতিষ্ঠিত করলেন। যখন আমরা ট্রাইবাল মিনিস্ট্রিতে 5 কোটি ট্রাইবাল সিটিজেন্স 63,000 গ্রামে তাদের জন্য 79,000 কোটি টাকা বরাদ্দ করে যখন সেখানে বিকাশ হচ্ছে, যখন কানেক্টিভিটি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ইজ দ্যাট নট ফ্রিডম? বহু বছর ধরে আমাদের বলা হতো কি পিছিয়ে পড়া জেলা, ও জেলাতে কিছু হবে না। কি হবে? ওখানে মাওবাদ হবে, ওখানে নকশাল হবে, ওখানে লাল বিপ্লব হবে, কিন্তু ওখানে রাস্তাঘাট হবে না, স্কুল হবে না, কিছু হবে না। আজকে সেই জেলা থেকে যখন নকশাল, লাল বিপ্লব, মাওবাদ সব নিশ্চিহ্ন হয়েছে, সেই জেলা অন্যান্য জেলার থেকেও এগিয়ে যাচ্ছে। সেখানে শুধু স্কুল, কানেক্টিভিটি এবং ব্যাংকিং সিস্টেম, শুধু তাই হচ্ছে না, সেই জেলার যুবক যুবতীরা বস্তর অলিম্পিকে পার্টিসিপেট করছে। 9 লক্ষ সারেন্ডার্ড, 9 লক্ষ যুবক যুবতীরা সেই এলাকার যারা মাওইজম দ্বারা পীড়িত ছিল, তারা আজকে স্বাধীনতা অনুভব করে একটি নতুন জীবন যাপন করছে। সেই জন্য আমরা যদি স্বাধীনতার আসল কথাটা, স্বাধীনতার মূল অর্থটা যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, আজকে কি ধরনের স্বাধীনতা, এই ধরনের স্বাধীনতা কিন্তু ভারতবর্ষে গত কয়েক বছর চেষ্টা হচ্ছে, বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও চেষ্টা হচ্ছে। আমি সেই জন্য শঙ্করদাকে বলছিলাম যে শঙ্করদা, এবং আপনাদেরকেও বলছিলাম যে
বলে শেষ করা যাবে না। কেন আমার মূল কথা হলো, no, you must be tired also. স্কিল ধরুন গ্লোবাল, আমি যদি এরকম ভাবে বলি যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল সার্ভেতে 81% of Indian youth would return to India after completing their education. This is the Oxford International Survey. পেসিমিস্টিক হওয়ার কোনো জায়গাই নেই। কেন আজকে আমরা বলছি না, আমরা বললে আপনারা বলতে পারেন যে আমরা তো বায়াসড। যারা সার্ভে করছে, যারা রিসার্চ করছে, যারা গবেষণা করছে, তারা বলছে যে ধরনের একটি পরিবেশ এই ভারতবর্ষে তৈরি হচ্ছে, 81% যুবক যুবতীরা, ভারতীয়রা যারা বিদেশে যাচ্ছে পড়াশোনা করার জন্য, তারা আবার দেশে ফিরে এসে এই দেশকে তারা সমৃদ্ধ করবে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। এ স্বাধীনতা না? এবং সেই জন্য আমরা কোন যুবক যুবতীদের কথা বলছি? হু ইজ দ্য জেন জি? হাউ ডু উই ডিফাইন জেন জি? কারা তারা? আমার জন্য এরা তারা যারা যাচ্ছে বিদেশে পড়ছে। ওই যে শ্রী অরবিন্দ বলছেন, ইফ ইউ গো টু ফরেন ল্যান্ড, স্টাডি ফর হার সেক এন্ড কাম ব্যাক এন্ড মেক হার প্রসপারাস। এরা তারা। আমরা বলছি না। আমরা বললে বলবে যে আপনাদের কাছে তো সব সরকারি ডেটা আছে, আপনারা তো বলবেন। স্কিল ইন্ডিয়া মিশন, যে মিশন নিয়ে বেশি কথাবার্তা হয় না, কিন্তু একেবারে একটি সাবটেরেনিয়ান রেভলিউশন, একটি বিপ্লব ঘটাচ্ছে। 57 লক্ষ যুবক যুবতীরা স্কিল ইন্ডিয়া মিশনের অন্তর্গত তারা ট্রেনিং পেয়েছে এবং 24 লক্ষ মেন স্ট্রিম ওয়ার্কফোর্স জয়েন করেছে। এটা তো তাদের জন্য স্বাধীনতা। এবং স্বাধীনতা যদি আমরা একেবারে ব্রাস ট্যাক্সে বলি, অনেকে ভেবেছিল যে একজন প্রধানমন্ত্রী কেন স্বাধীনতার দিবসে তিনি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলবেন। আমরা তো কোনোদিন প্রশ্ন করিনি এর আগে, যখন কেউ এসে বলতো যে বাবু আমার ব্যাংক অ্যাকাউন্টটা নেই, তুমি আমার হাতে টাকাটা দিয়ে দাও। We thought it was a privilege for us. We are entitled to a bank account, but they are not. সেটা ওভারটার্ন হলো, 58 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো। সেটা তাদের জন্য স্বাধীনতা। এবং সেই জন্য বলছি যে স্বাধীনতার স্বরূপ কি হবে? আত্মনির্ভরতা। স্বাধীনতার স্বরূপ কি হবে? সমৃদ্ধতা। স্বাধীনতার স্বরূপ কি হবে? ভারত যখন বিশ্ব পটলে সভায় মাথা উঁচু করে নিজের উপলব্ধির কথা বলতে পারবে এবং সাব্যস্ত করতে পারবে, সে হলো স্বাধীনতা। ন্যাশনাল এডুকেশন পলিসি নিজের মাতৃভাষায় শিক্ষা প্রদানের যে পুরো, বলা যেতে পারে যে পুরো পরিকাঠামো তৈরি করেছে, সেই পরিকাঠামোই হচ্ছে আগামী দিনে মানসিক স্বাধীনতার উৎস। কেসি ভট্টাচার্য বিখ্যাত দার্শনিক স্বরাজ ইন আইডিয়ার কথা বলেছিলেন। তার একটি বিখ্যাত বক্তৃতা তিনি চন্দননগরে দিয়েছিলেন বিপ্লবীদের আমন্ত্রণে, এবং সেই বক্তৃতার নাম তিনি শীর্ষক দিয়েছিলেন স্বরাজ ইন আইডিয়াস। অর্থাৎ আমি আমার নিজের চিন্তা ভাবনা, আমাদের দেশ আমরা স্বাধীন হিসেবে চিন্তা ভাবনা না করতে পারলে আসল স্বরাজ কোনোদিন আসবে না। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে তুমি তোমার মাতৃভাষায় শিক্ষা প্রদান করতে পারবে এবং সেটা অতীব গ্রহণযোগ্য হবে। শ্যামাপ্রসাদ বাবু যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তখন তিনি জোর দিয়েছিলেন মাতৃভাষায় শিক্ষা প্রদান। বাংলা হবে MA PhDরও টপিক এবং সাবজেক্ট হতে পারে বাংলা। এবং সেই জন্য আজকে বিশেষ করে আমরা যখন স্বরাজ থেকে সুরাজ যাচ্ছি, আমরা যখন একটি সর্বাঙ্গীন ক্ষমতায়ন, যখন একটি কম্প্রিহেন্সিভ এম্পাওয়ারমেন্টের দিকে যাচ্ছি, আমাদের মনে রাখতে হবে এই স্বাধীনতার অর্থ। আপনারা সকলে দেখেছেন কমনওয়েলথ গেম, ভারতবর্ষ কতগুলো মেডেল তারা পেলেন কমনওয়েলথ গেমে। ভারতবর্ষের বিভিন্ন যারা স্পোর্টস পার্সোনালিটিস, স্পোর্টসম্যান, তারা অর্জন করেছে কঠিন পরিস্থিতিতে। এবং সেখানে যদি আপনারা দেখেন যে কি ধরনের সাপোর্ট তাদেরকে দেওয়া হয়েছে। 36,000 crores খেলো ইন্ডিয়া স্কিম যেটাকে বলা হয়, সেই স্কিমের অন্তর্গত টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, অর্থাৎ যাদের যাদের মধ্যে পসিবিলিটি আছে প্রত্যন্ত এলাকা থেকে তাদেরকে চিহ্নিত করে এনে মেন স্ট্রিমে তাদেরকে ট্রেনিং দিয়ে আগে করানো।
অনেকদিন আমরা ছোটবেলায় মনে আছে আমরা যখন অলিম্পিক দেখতাম, ও চায়না কত জিতেছে, রাশিয়া কত জিতেছে, আমেরিকা কত জিতেছে, ইন্ডিয়া তো জিতবেই না, ইট ওয়াজ গিভেন। আমরা যখন জেন জিরো, বয়স কম ছিল আমাদের। দ্যাট ইজ চেঞ্জিং, মাইন্ডসেট ইজ চেঞ্জিং। আজকে আমরা চেনাব রেল ব্রিজ যখন বলছি ইট ইজ হায়ার দ্যান এফিল টাওয়ার, আমরা বলছি আমরা নির্মাণ করেছি, ভারতবর্ষে নির্মিত হয়েছে। আপনারা সবাই বন্দে ভারত কাটরা থেকে শ্রীনগর যাবেন, চেনাব রেল ব্রিজের ওপর দিয়ে যাবেন বন্দে ভারত। কোনোদিন তো কেউ প্রশ্ন করেনি যে বন্দে ভারত আজকে শ্রীনগরে যেতে পারছে, কেন যায়নি এতদিন? এই বন্দে ভারতে করে আমরা সবাই কাটরা থেকে বসে বৈষ্ণোদেবী দর্শন করে আমরা শ্রীনগর যাচ্ছি, চেনাব রেল ব্রিজের ওপর দিয়ে শ্রীনগরে গিয়ে লাল চকে তিরঙ্গা ঝান্ডা ধরে সেখানে দাঁড়িয়ে আছি, এও তো স্বাধীনতা। এবং সেই জন্য এই স্বাধীনতার সংকল্প আমাদের আবার প্রত্যেক বছর করা উচিত। কিন্তু এই বছরটা বিশেষ কেন? এই বছর থেকে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস বলা যেতে পারে, সম্মুখীন ভারতবর্ষকে হতে হচ্ছে। এবং তার মধ্যে দিয়ে আমাদের এগোনোর একটি পন্থা, এই যাদের কথা আজকে আমি স্মরণ করলাম, তারা যা আমাদের দিয়ে গেছে তাদেরকে আমাদের মূল স্রোতে আবার ফিরিয়ে আনতে হবে। তাদেরকেও ত্যাগ করেছে কিছু লোক, তাদেরকেও মার্জিনাল করে দিয়েছিল। তাদের এই কথাবার্তা, তাদের এই বক্তব্য খুব সিলেক্টেড ওয়েতে পরিবেশন করা হয়েছিল। আমাদের মনীষীদেরকে আবার ফিরিয়ে আনা হোক আমাদের মূল স্রোতে। বিকশিত ভারত তখনই সম্ভব যখন আমরা এদেরকে আধার করে, এদের চিন্তা ভাবনা, এদের আদর্শকে আধার করে আমরা আমাদের গভর্নেন্সে খুব সিস্টেম্যাটিক্যালি আমরা যা অ্যাচিভ করতে চাইছি সেই দিকে এগিয়ে যাই। এবং আপনাদের মনে আছে যে 2024-এর 15ই অগস্ট মোদিজি বলেছিলেন যে তিনি উদয় ভারত এর একটি সংকল্প নিচ্ছেন এবং শুরু করতে চান। 1 লক্ষ যুবক যুবতী, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। শঙ্করদার যেমন দেখুন কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, সেলফ মেড। এখানে অনেকে আছেন আজকে এই দেশে, কিন্তু এই দেশের সামনে সংকট হচ্ছে কাস্টিজম, মোদিজি বলেছিলেন, এবং পরিবারবাদ। 1 লক্ষ যুবক যুবতীদের তৈরি করতে হবে যারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসছে না, কিন্তু তারা এই দেশকে নেতৃত্ব দেবে আগামী দিনে, বিভিন্ন স্তরে নেতৃত্ব দেবে। তারা যে কোনো রাজনৈতিক দল তারা নিজেরা সিলেক্ট করতে পারেন, এই কথা তিনি বলেছিলেন না যে আমার রাজনৈতিক দলে আসো, না, যে কোনো রাজনৈতিক দল তোমরা সিলেক্ট করতে পারো। কিন্তু তোমাদের একটি লক্ষ্য হতে হবে যে ভারতকে সমৃদ্ধ শক্তিশালী করতে হবে। 2047-এর ভারত মহাশক্তি হিসেবে উঠে আসুক। 1 লক্ষ যুবক যুবতীদের তিনি আহ্বান দিয়েছিলেন। আমার মনে হয় যে আজকে সেই আহ্বানটা আরো বেশি প্রাসঙ্গিক। ডোন্ট অ্যাডপ্ট মেথডস অফ অ্যানার্কি, টেক আপ দ্য চ্যালেঞ্জ। নিজেদেরকে নির্মাণ করে, নিজেদের শক্তিকে সঞ্চালিত করে টেক আপ দ্য কাজল, টেক আপ দ্য চ্যালেঞ্জ, যে এই ভারতবর্ষকে আমাদের বিকশিত বানাতে হবে। এবং সেই জন্য আজকে যারা এই মঞ্চে বিশেষ করে পরিবেশন করেছেন তারা সেই প্রজন্মের। কিন্তু আমাদের আগামী 20 বছর আমাদের ইনিংস উইল এন্ড। কিন্তু আজকে যারা এই মঞ্চে ক্ষুদিরামকে স্মরণ করেছেন, এই মঞ্চে যারা বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন, যে ছেলেমেয়েরা, তারা আগামী দিনে কিন্তু ভারতের নেতৃত্ব দেবে 2047-এর ভারতবর্ষ। সেই 2047-এর ভারতবর্ষের ফাউন্ডেশন ইজ বিং লেড নাও। ফিজিক্যাল ফাউন্ডেশন, রাস্তাঘাট, কানেক্টিভিটি, এই সেই সব হচ্ছে ফিজিক্যাল ফাউন্ডেশন। মেন্টাল, দি ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন হ্যাজ টু বি অলসো লেড। এবং সেই ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন লে করার জন্য এই আমাদের মনীষীরা রয়েছেন। তারা সদা জাগ্রত, তারা কিন্তু অতীত নয়। তারা যা করে গেছেন তা বর্তমান এবং ভবিষ্যতের প্রাসঙ্গিকতা সদা প্রাসঙ্গিক কিন্তু থাকে। তাদেরকে স্মরণ করা এবং স্বাবলম্বী আত্মনির্ভর ভারত, মহাশক্তি শ্রী অরবিন্দকে নিয়ে আজকে আমরা
তাকে যখন স্মরণ করছি, শ্রী অরবিন্দ বলতেন বিশ্বগুরু ভারত। বিশ্বগুরু ভারত নিয়ে অনেকে হাসাহাসি করে, ঠিক আছে, শ্রী অরবিন্দ বলেছেন। এবং সেই বিশ্বগুরু ভারত, ভারতের দিকে যখন সারা পৃথিবী তাকিয়ে থাকবে, সেই পরিস্থিতি, সেই পরিবেশ যাতে আমরা সৃষ্টি করতে পারি, আজকে আমরা সেই সংকল্প নিই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা খুব ধৈর্য ধরে আমার কিছু বিক্ষিপ্ত বক্তব্য আপনারা শুনেছেন। কিন্তু আমার মনে হয় যে ইট ইজ আওয়ার কালেকটিভ রেসপন্সিবিলিটি। দেশ সমাজ আগে, আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে, সুরক্ষিত রাখতে হবে, এই সমাজকে সমৃদ্ধ শক্তিশালী করতে হবে, নিজেদেরকে পেছনে রেখে একটি আদর্শের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেই আদর্শ রয়েছে আমাদের সামনে, সেই আদর্শের প্রতি যখন চ্যালেঞ্জ ছোড়া হয়, তখন কিন্তু দেশ সমাজ, এবং সেই জন্য সিস্টার নিবেদিতা বলছেন আজকে যখন হর ঘর তিরঙ্গা হচ্ছে, সিস্টার তো প্রথমে তিনি ওই ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিলেন, বজ্র, আপনারা সবাই পড়েছেন। সিস্টার বলছেন যে ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল, এবং এই ন্যাশনাল ফ্ল্যাগকে দেখে আমরা একত্রিত হই, এবং আমরা নিজেদের সংকল্প কার প্রতি? জনদেশ ও ধর্ম। এই জনদেশ ও ধর্মের প্রতি আমাদের সংকল্প এই ফ্ল্যাগ আরো সুদৃঢ় করে। এবং সেই জন্য বলছি আমাদের সামনে আদর্শ রয়েছে বিকশিত ভারত, এবং সেই আদর্শ যাতে আমাদের একত্রিত করে নিজেদের জনদেশ ও ধর্মকে রক্ষা করার জন্য। আজকের দিনে আমার মনে হয় যে কয়েকটা কথা বলার ইচ্ছে ছিল আপনাদেরকে। আমি শ্যামাপ্রসাদ স্মৃতিরক্ষা সমিতি, বিশেষ করে শঙ্করদা খুব খালি গলায় বন্দে মাতরম গান খুব সুন্দর। শঙ্করদাকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, সকল আয়োজককে, সবাইকে, যারা যারা এখানে আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, এত কম সময়ের মধ্যে করেছেন, তাদেরকেও নতমস্তক হয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা একসাথে এগোই, একসাথে কাজ করি, একটা অসাধারণ ভারত অ্যাজ এ সুপার পাওয়ার তৈরি করি। এবং সেই সুপার পাওয়ার ভারত, শ্রী অরবিন্দ বলছেন জগন্নাথের রথ কিন্তু এগিয়ে পড়েছে। আমরা সকলে সেই রথে যদি একটু হাত দিতে পারি, তাহলে আমাদের মনে হয় জীবন, আমাদের অবদান সার্থক হবে। অনেক ধন্যবাদ।